নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আধুনিক ভারতের বা ভারতবর্ষ ভাগের ক্ষেত্রে কি ভাবে কোন প্রসেসের মাধ্যমে সেই ভারত বিভাজনটা হয়েছিল, তার একটা পরিণতি কি হয়েছিল, এই সম্পূর্ণভাবে তার যে ইতিহাস, তার একটা ইতিহাসকে আমরা একটা খুব সংক্ষেপে কিন্তু আলোচনা করব আজকের আমাদের এই ক্লাসে। এখানে আমরা জানি ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসানের পর ব্রিটিশ শাসনের হাতে সম্পূর্ণ ক্ষমতা চলে আসে। তার পরবর্তীতে যখন 1947-এ ভারত বিভাজন হয়, মানে ভারতকে যখন স্বাধীনতা দেওয়া হয়, তখন কিন্তু ভারতকে বিভাজন করা হয়েছিল দুটি খণ্ডে। একটা খণ্ডের নাম ছিল ভারত বা ভারতবর্ষ, আর অপর যে খণ্ডটা ভারতবর্ষ থেকে পৃথক করে দেওয়া হয় তার নাম ছিল পাকিস্তান। তো এই যে পাকিস্তান যে আন্দোলন বা পাকিস্তান সৃষ্টির যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু সুদীর্ঘকালের। তো এই পাকিস্তান কিভাবে তৈরি হচ্ছে, তো সেই বিষয়টাকে জানার জন্য আমাদেরকে যে অংশটা পড়তে হবে বা যেদিকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে মুসলিম রাজনীতি, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মুসলিম রাজনীতি কি অবস্থায় ছিল। এখানে মুসলিম রাজনীতি বলতে বোঝাচ্ছে যে পাকিস্তান তৈরির ক্ষেত্রে যে মুসলিম মনোভাব কি ছিল, সেই বিষয়ে কিন্তু আলোচনা। এখানে দেখার বিষয় যে জাতীয় কংগ্রেসের মধ্যেও কিন্তু অনেক মুসলিম নেতা ছিল, কিন্তু তা সত্ত্বেও যে পাকিস্তান তৈরির ক্ষেত্রে বা যে, যদি আরেকটু পরিষ্কারভাবে বলা হয়, তাহলে হচ্ছে মুসলিম লীগ যে গঠন করা হয়েছিল মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য, পরবর্তীতে তাদের দ্বারাই কিন্তু ভারতবর্ষকে বিভাজন করা হয়। ঠিক আছে? তো এই বিষয়টা নিয়েই মূলত আমরা আজকের এই ভিডিওতে বা ক্লাসে আলোচনা করব। খুব শর্টে করব, তোমাদের খুব একটা টাইম নেব না, কারণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে নেট এবং সেট পরীক্ষায় তোমরা 100% কিন্তু কমন পাবে। তাহলে ভারতবর্ষে যে মুসলিম রাজনীতি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এর আবির্ভাবটা কিভাবে কোথা থেকে হচ্ছে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা নাম পাবো প্রথমে, যার নাম হচ্ছে সৈয়দ আহমেদ খান। এই সৈয়দ আহমেদ খান যিনি ছিলেন, তাকে কিন্তু বলা হয়, যেমন আহ, হিন্দু সমাজের ক্ষেত্রে আহ, যে স্থানটা আমরা রাজা রামমোহন রায়ের ক্ষেত্রে দিই, তো ঠিক একই রকম ভাবে মুসলিম সমাজের ক্ষেত্রে কিন্তু সেই একই ভূমিকা পালন করেছিলেন কিন্তু এই সৈয়দ আহমেদ খান। তো সেই কারণে মুসলিম সমাজের রামমোহন কিন্তু বলা হয় সৈয়দ আহমদ খানকে। তো এই সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে কিন্তু তিনি আলিগড় আন্দোলন করেছিলেন এবং আলিগড় কলেজ প্রতিষ্ঠা করেন। তো এই আলিগড় কলেজকে কেন্দ্র করে কিন্তু তিনি মুসলিম সমাজের মধ্যে কিন্তু কুসংস্কার দূর করা শুরু করেন এবং তিনি মুসলিম সমাজকে শিক্ষিত করায় একটা পরিপন্থী বা পন্থা অবলম্বন করা শুরু করেন। তো ঠিক এইরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি স্যার সৈয়দ আহমেদ খানের দ্বারা আলিগড় আন্দোলনের সূচনা হচ্ছে, এবং সেই আলিগড় কলেজকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলিগড় আন্দোলনের সূচনা। যদিও পরবর্তীতে সেটা আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল, পরীক্ষাতে আসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ওই সালটা, ঠিক আছে, 1920 সাল। তো যাই হোক, তো প্রথম অবস্থাতে কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান, তার যে বক্তব্য ছিল যে হিন্দু এবং মুসলমান এরা ভারত মাতার দুটি চক্ষু, হ্যাঁ, এই জাতীয় কথাবার্তা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার মনোজগতের পরিবর্তন হয়। তারই দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে, এটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। তিনি তখন কি বললেন যে না, হিন্দু এবং মুসলিম দুটো আলাদা পৃথক জাতি, যুদ্ধরত জাতি, অতএব এদের দুজনের একসাথে থাকা সম্ভব না। তো এরকম জাতীয়তার কথাবার্তা কিন্তু শুরু হলো। যদিও বলা হয় যে থিওডর বেক সাহেব যে ছিলেন, এই থিওডর বেক ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ। তো এই থিওডর বেকের দ্বারা প্রভাবিত কিন্তু হয়েছিলেন। এই থিওডর বেকের দ্বারা প্রভাবিত হয়েই কিন্তু সৈয়দ আহমেদ খান দ্বিজাতি তত্ত্বর কিন্তু প্রবর্তন করলেন। তো যাই হোক, দীর্ঘদিন ধরে আলিগড় আন্দোলন হওয়ার ফলে এই আলিগড় আন্দোলনের দ্বারা প্রভাবিত হচ্ছে সেই কলেজের ছাত্ররা বের হয়ে আসছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 1906 খ্রিস্টাব্দে মুসলিমদের সুযোগ সুবিধা পৃথকভাবে আদায় করার জন্য একটা মুসলিম সংগঠনের তারা প্রয়োজনীয়তা অনুভব করে, যে সংগঠন শুধুমাত্র মুসলিমদের কথাই বলবে এবং মুসলিমদের অভাব অভিযোগ এগুলোকে কিন্তু সরকারের কাছে তুলে ধরবে। তো সেই কারণে 1906 খ্রিস্টাব্দে কিন্তু আগা খানের নেতৃত্বে ঢাকার নবাব সলিমুল্লাহ খান এদের দ্বারা কিন্তু মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠা হলো। গেল ঢাকাতে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা কিন্তু হয়েছিল। তো তাদের আন্দোলন যে তাদেরকে পৃথকভাবে কিন্তু সুযোগ সুবিধা দান করতে হবে, তাদের রাজনৈতিকভাবে সুযোগ সুবিধা, রাজনীতিতে তাদের সুযোগ সুবিধা দিতে হবে, চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে হবে, এই ধরনের তাদের কিছু কিছু ডিমান্ড কিন্তু এই সময় থেকে তারা কিন্তু শুরু করলো। কার মাধ্যমে? এই মুসলিম লীগ নামক যে সংগঠন, এই সংগঠনের মাধ্যমে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এদের এই আন্দোলনের ফলে প্রভাবিত হয়ে পরবর্তীতে কিন্তু 1909 খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইনটা হচ্ছে, তো সেই আইনে আমরা দেখতে পাচ্ছি যে মল্লমিন্ট সংস্কার যে আইন, এখানে কিন্তু মুসলিমদের প্রথম পৃথকভাবে নির্বাচনের কিন্তু অধিকার দেওয়া হলো। তাহলে বলা যায় যে প্রথম পর্যায়ের কিন্তু এদের সাকসেস, মানে এদের যে আন্দোলনের যে দাবি তাদের কিন্তু সাকসেস কিন্তু হলো কবে? 1909 খ্রিস্টাব্দে মল্লমিন্ট সংস্কার আইনের মাধ্যমে। তো যাই হোক, এই পৃথক নির্বাচনের যে দাবি সেটা যখন তাদের মেনে নেওয়া হয়েছিল বা অধিকার যখন দেওয়া হয়েছিল, তারপর থেকে আমরা দেখতে পাই যে জাতীয় কংগ্রেসের সাথে এই মুসলিম লীগের কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছিল, এবং এরই ফলশ্রুতি হিসেবে আমরা পরবর্তীতে আবার দেখতে পাচ্ছি 1916 খ্রিস্টাব্দে কিন্তু
লখনৌ চুক্তি হচ্ছে কার মধ্যে? কংগ্রেসের সাথে মুসলিম লীগের। তো এই কংগ্রেসের সাথে মুসলিম লীগের লখনৌ চুক্তির মাধ্যমে পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই কংগ্রেস এবং মুসলিম লীগ এরা দুজন আবার একতাবদ্ধ হয়ে গেল। এবার একতাবদ্ধ হলো মানে কিন্তু শক্তিশালী হয়ে গেল। তো এই শক্তিশালী হওয়ার ফলেই কিন্তু ব্রিটিশরা আবার একটু ভারতবর্ষের মাটিতে বিপদে পড়ার সম্মুখীন হলো। তো ঠিক একই রকম অবস্থায় আবার দেখতে পাচ্ছি যে 1918 খ্রিস্টাব্দে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে এবং তারপরে যখন ঘোষণা করা হচ্ছে যে খলিফাতন্ত্রকে উচ্ছেদ করে দেওয়া হবে, ঠিক আছে, ইংরেজদের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে খলিফাতন্ত্রের উচ্ছেদ করা হবে, তখন কিন্তু সারা পৃথিবীর যে মুসলিম জনগণ তারা কিন্তু এই খলিফাকে বা খলিফাতন্ত্রকে রক্ষা করার জন্য কিন্তু খিলাফত আন্দোলন শুরু করেছিল 1919 খ্রিস্টাব্দে। সেই খিলাফত আন্দোলন কিন্তু ভারতবর্ষেও কিন্তু ভারতবর্ষের মুসলিমরাও শুরু করেছিল। পরবর্তীতে এখানে কিন্তু গান্ধীজির আবির্ভাব ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজি খিলাফত কমিটির সদস্যও হয়েছিল। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজি এই সময় অহিংস অসহযোগ আন্দোলনের সূচনা করেছিলেন। এই অহিংস অসহযোগ আন্দোলনের যখন সূচনা করলো তখন এই আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য গান্ধীজি কী করলো, যে এই মুসলিম লীগকেও কিন্তু তাদের সাথে অংশগ্রহণের সুযোগ দিল, বা সুযোগ দিলে বলা ভুল, যে তিনি এই দুজন মিলে আন্দোলনটা করবে, তাহলে কি হবে, এদের শক্তিটা আরও বাড়বে। তো সেই কারণে দেখা যাচ্ছে ব্রিটিশদের চাপে রাখার জন্য বা ব্রিটিশদের চাপে ফেলার জন্য হিন্দু এবং মুসলিম বা কংগ্রেস এবং মুসলিম লীগ যৌথভাবে কিন্তু এই অহিংস অসহযোগ আন্দোলনটা কিন্তু পরিচালনা করেছিল। তো তারই পরবর্তীতে আবার দেখতে পাচ্ছি যে কামাল পাশা যখন এই খলিফাতন্ত্রটাকে নিজেই উচ্ছেদ করে দিল, তখন কিন্তু এই আর সারা পৃথিবীর মুসলিমদের কিছু আর বলার ছিল না। তো সেই সময় এই আন্দোলন কিন্তু আবার স্থিমিত হয়ে গেল, বা এই আন্দোলনে কিন্তু ভাটা পড়েছিল। তো এই আন্দোলনে ভাটা পড়ার পর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি 1920 খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলনটা শুরু হয়েছিল এবং 1922 খ্রিস্টাব্দে চৌরি চৌরা ঘটনাকে কেন্দ্র করে অহিংস অসহযোগ আন্দোলনটা কিন্তু সমাপ্তি ঘটে। এবং 1920 খ্রিস্টাব্দের পর 1921 খ্রিস্টাব্দের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে তাবলিগ এবং তাজলিগ এই যে আন্দোলন মুসলিমদের বা ওই খিলাফত আন্দোলনের যে প্রভাবটা পড়েছিল, তো সেই তাবলিগ আন্দোলন তাজলিগ আন্দোলন এই আন্দোলনগুলোর মাধ্যমে কিন্তু এখানে অহিংস অসহযোগ আন্দোলনটা যে একসাথে হচ্ছিল সেখান থেকে কিন্তু মুসলিম জনগণ আস্তে আস্তে বেরিয়ে যেতে শুরু করে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে কিন্তু যে আবার এই মোটামুটি হিন্দু মুসলিম একটা দাঙ্গারও একটা সৃষ্টি হয়ে গেছিলো। ঠিক আছে, তো ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে যখন ঘোষণা করে দেওয়া হচ্ছে যে খলিফাতন্ত্রের উচ্ছেদ কামাল পাশার নেতৃত্বে, তখন কিন্তু এই খিলাফত আন্দোলন ভাটা পড়ে এবং অহিংস অসহযোগ আন্দোলনের সাথে তারা যে ছিল তারা কিন্তু এখানেও বিভিন্নভাবে তাবলিগ আন্দোলন তাজলিগ আন্দোলন এই যে আন্দোলনগুলোর মাধ্যমে হিন্দু মুসলিম একটা মোটামুটি দাঙ্গা সূচনা কিন্তু হয়েছিল। তো এইরকম একটা যখন পরিস্থিতি চলছে তখন গান্ধীজি যে বিরোধী, তখন সেই গান্ধীজির মতাদর্শের বিরোধী মতাদর্শ ছিলেন হচ্ছে চিত্তরঞ্জন দাস। প্রো চেঞ্জার এবং নো চেঞ্জার তোমরা দেখেছো। তো সেই প্রো চেঞ্জার যারা গান্ধীজির কথা অনুযায়ী চলবে তারা হচ্ছে নো চেঞ্জার হয়ে থাকলো, এবং যারা গান্ধীজির কথা মানতে অবাধ্য হচ্ছে, মানে অহিংসভাবে অসহযোগ আন্দোলন করবে, সমস্ত কিছু ছেড়ে দেওয়া হবে, হ্যাঁ, এই যারা বিরোধী ছিল তারা কিন্তু প্রো চেঞ্জার নামে পরিচিত হচ্ছে। এই প্রো চেঞ্জার গোষ্ঠীর মধ্যেই কিন্তু ছিলেন হচ্ছে চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু ইত্যাদি। তো 1922 খ্রিস্টাব্দে যখন খুব মানে জোরালো আন্দোলন হওয়া সত্ত্বেও গান্ধীজি এই আন্দোলনটাকে চৌরি চৌরা ঘটনাকে কেন্দ্র করে এটা বন্ধ করে দিল, তখন কিন্তু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু দুজনের মাধ্যমে তৈরি হচ্ছে কি, বা দুজনের নেতৃত্বে তৈরি হচ্ছে স্বরাজ্য দল। এবং এই স্বরাজ্য দল কিন্তু এই মুসলিমদের মধ্যে, আর স্বরাজ্য মানে স্বরাজ্য দল এবং মুসলিম এই এদের দুজনের মধ্যে কিন্তু একটা প্যাক্ট সিগনেচার হচ্ছে, তার নাম হচ্ছে বেঙ্গল প্যাক্ট। ঠিক আছে, তাহলে এখানটায় দেখা গেল যে প্রাদেশিক আইনসভা যে আছে সেই প্রাদেশিক আইনসভা নির্বাচনে জেলাগুলি হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে 60%, মানে 60:40 হারে হিন্দু এবং মুসলমানদের মধ্যে আসন ভাগাভাগি করার কথা বলা হচ্ছে, যে যেখানকার জনগণ যেমন সেখানে তেমন ভাবে 60% হচ্ছে হিন্দু সিট এবং 40% হচ্ছে মুসলিম সিট। এটা জনসংখ্যার ভিত্তিতে কিন্তু এরকম তৈরি করা হচ্ছে। আর কি সরকারি চাকরির ক্ষেত্রে মুসলিম জনসংখ্যা কিন্তু 55% কিন্তু নিযুক্ত করার কথা বলা হচ্ছে। তো এই ফ্যাক্টগুলো মেন এই দুটো কথা। 1 নম্বর এখানটায় কি বলা হচ্ছে যে জনসংখ্যার ভিত্তিতে 60-40 আসন দেওয়া হবে, আর 2 নম্বর সরকারি চাকরির ক্ষেত্রে মুসলমানদের ক্ষেত্রে 55% কিন্তু এদের সংরক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। তো এই হচ্ছে দুটো মেন কথা এই বেঙ্গল প্যাক্টের। ঠিক আছে, বেঙ্গল প্যাক্টের টাইমিং হচ্ছে 1923, আর স্বরাজ্য দল এবং মুসলিম লীগের মধ্যে হচ্ছে। তো এরকম হচ্ছে একটা মোটামুটি। তো চিত্তরঞ্জন দাসের মৃত্যুর সাথে সাথেই কিন্তু এবার এই বেঙ্গল প্যাক্টটা কিন্তু অকার্যকর হয়ে কিন্তু পড়েছিল এবং তারপরে কিন্তু এটা গতি হারিয়েছিল। পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাইমন কমিশন, যে এই গতি হারানোর পর পর এইরকম একটা অবস্থায় ভারতবর্ষের যে 1919 খ্রিস্টাব্দের যে আইন, সেই আইনের আবার পর্যালোচনা করার জন্য নতুন করে যখন ভারত শাসন আইন তৈরি করা হবে তার জন্য কিন্তু একটা কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনটা হচ্ছে সাইমনের নেতৃত্বে তৈরি করা হয়েছিল, যেহেতু সেই জন্য নাম দেওয়া হয়েছিল সাইমন কমিশন। কবে গঠন করা হচ্ছে? 1927 খ্রিস্টাব্দে। 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশনটা গঠন করা হলে দেখা যাচ্ছে যে
ভারতবর্ষে কিন্তু এর বিরুদ্ধে জোরালো একটা আন্দোলন সৃষ্টি হয় এবং এখানে কোনো ভারতীয় সদস্য ছিল না। এই কারণে কিন্তু ভারতের সমস্ত পার্টি, যত রকমের পার্টি ছিল, কংগ্রেস, মুসলিম লীগ, তারপরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আরও যা যা ছিল সবাই কিন্তু এর কিন্তু বিরোধিতা করেছিল। এবং 1928 খ্রিস্টাব্দে যখন এরা বোম্বাই বন্দরে আসছে তখন কিন্তু গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন, গো ব্যাক, এরকম কিন্তু স্লোগান কিন্তু তারা দিয়েছিল। ঠিক আছে। ইতিমধ্যেই আবার আমরা দেখতে পেয়েছি যে 1987 একদম ডিসেম্বরের দিকে আন্দোলন করতে গিয়ে লাঠির আঘাতে কিন্তু লালা লাজপত রায়ের কিন্তু মৃত্যু হয়েছিল। তো এই একটা সিস্টেম। তো তার পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে গো ব্যাক সাইমন বলার পরেও কিন্তু তারা কিন্তু নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। তো শেষ পর্যন্ত ব্রিটিশদের তরফ থেকে ঘোষণা করা হয়, ঠিক আছে, আমরা ভারতীয়দের নিয়োগের মধ্যে ভারতীয়দের দায়িত্ব দেওয়া হবে। মানে এরা প্রথমে বলছিল যে ভারতীয়দের যোগ্যতা নাই যে এরা একটা দেশের জন্য আইন তৈরি করতে পারবে। তো সেই আইন তৈরি করার জন্য যে কাজটার দরকার ছিল সেই কাজটা কি, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস, বা মানে ব্যাপারটা এরকমভাবে বলা হয়েছিল যে ভারতীয়দের যোগ্যতা নাই যে একটা সুষ্ঠু আইন তৈরি করবে। তার জন্যই কিন্তু তাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে, তোমাদের আমি একটা দায়িত্ব দিচ্ছি। কি দায়িত্ব? যে তোমাদেরকে আমরা দেওয়া হলো, তোমাদেরকে এই আইন রচনার অধিকার দেওয়া হচ্ছে, তোমরা আইনটা রচনা করো। কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে সবার যেন অধিকার সমান থাকে। সবার অধিকার যদি সমান না থাকে তাহলে কিন্তু হবে না। এখানে সবার অধিকার সমান মানে ভারতের যে সমস্ত যতগুলো পার্টি আছে এবং যত গোষ্ঠী আছে, কারো যেন অবজেকশন এখানে না থাকে। যদি কারো অবজেকশন হয় তাহলে কিন্তু এখানে এই আইনটা আর তোমাদের মান্যতা দেওয়া হবে না। অতএব আমরাই যা আইন রচনা করব সেটাই তোমাদের মানতে হবে। তো তারই চ্যালেঞ্জ হিসাবে কিন্তু মতিলাল নেহেরু কিন্তু এই চ্যালেঞ্জটা নিচ্ছে। 1928 খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্ট কিন্তু তৈরি করছে। এই নেহেরু রিপোর্টে পাকিস্তানের মানে পৃথক মুসলিমদের ক্ষেত্রে কিছু এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল না জন্য কিন্তু এই আলী জিন্নাহ কিন্তু এর বিরোধিতা করেছিল এবং এর বিরুদ্ধে আলী জিন্নাহ 14 দফা একটা দাবি পেশ করেছিল। ঠিক আছে, মুসলিমদের এই আলাদা পৃথক পৃথক সুযোগ সুবিধা দেওয়ার আদায়ের জন্য, মানে দাবি আদায়ের জন্য। তো দেখা যাচ্ছে যেহেতু এখানে এই একটা কোশ্চেন বোধক চিহ্ন চলে আসলো, তো সেই কারণে এরা কি বললো ব্রিটিশদের তরফ থেকে, যে তাহলে আর হলো না। কেন? তার কারণ ব্রিটিশের তরফ থেকে আগেই বলা হয়েছিল যে তোমাদের আমি অধিকার দিচ্ছি, কিন্তু সবার যেন, মানে কারো যেন সেখানে কোনো অবজেকশন না থাকে। কিন্তু যেহেতু এই অবজেকশনটা চলে আসছে মুসলিম লীগের তরফ থেকে, সেহেতু কিন্তু এই নেহেরু রিপোর্টটা কিন্তু ফেল করে গেল। ঠিক আছে, এই নেহেরু রিপোর্টের বিরুদ্ধে কিন্তু এখানে জিন্নাহ 14 দফা দাবি কিন্তু পেশ করেছিল। এই 14 দফা দাবিটা 1929 খ্রিস্টাব্দে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেশ হচ্ছে। 1928 খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্ট এবং তার পরের বছরই জিন্নাহ কিন্তু এই দাবিটা পেশ করেছে। এরই ফলশ্রুতি তার পরের বছরই আমরা দেখতে পাচ্ছি মুসলিম লীগের এলাহাবাদের অধিবেশন বসে এবং সেখান থেকেই কিন্তু তারা আস্তে আস্তে পৃথক একটা রাষ্ট্র গঠন করার একটা দিকে অগ্রসর হচ্ছে। আস্তে আস্তে সেই জিনিসগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে এলাহাবাদ যে অধিবেশনটা হচ্ছে, এই এলাহাবাদের অধিবেশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে পৃথকভাবে মুসলিমদের জন্য সমস্ত কিছু আলাদা করার একটা পরিকল্পনা শুরু হয়েছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 1930 খ্রিস্টাব্দেই গোলটেবিল বৈঠক হচ্ছে এবং সেই গোলটেবিল বৈঠকে কিন্তু কংগ্রেস অংশগ্রহণ না করলেও ভারতবর্ষের বিভিন্ন কিন্তু দল কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। তো ঠিক একই রকমভাবে মুসলিম লীগও কিন্তু এই গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল। টোটাল গোলটেবিল বৈঠক ছিল তিনটা, 1930, 1931 এবং 1932। এই তিনটা গোলটেবিল বৈঠকে কিন্তু মুসলিম লীগ অংশগ্রহণ করেছিল এবং সেই অনুযায়ী এই তৃতীয় গোলটেবিল বৈঠক অনুযায়ী কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে তাহলে র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিল। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি জিনিসটা কি? যে ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়কে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে এবং তাদেরকে পৃথক পৃথক ভোটের অধিকারের একটা ব্যবস্থা করা হয়েছিল যে সিটে তারা লড়বে। তো এরকম হলে কি হচ্ছে, একদম ছোট ছোট মাইক্রো লেভেলে ভাগ হয়ে যাবে, তাহলে কি ব্রিটিশের সুবিধা হবে। তো সেই কারণেই কিন্তু গান্ধীজি কিন্তু অনশন শুরু করেছিল। তো যাই হোক, তো এইরকম যখন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণাটা হচ্ছে 1932-এ, তারপরেই কিন্তু চৌধুরী রহমত আলী নাও অর নেভার নামে 4 পাতার একটা পত্রিকা রচনা করেছিল। কয় পাতার পত্রিকা? 4 পাতা। নামটা কি? নাও অর নেভার। এখানে আর হয়ে গেছে, এটা অর হবে, নাও অর নেভার পত্রিকা 1932 খ্রিস্টাব্দে কিন্তু পৃথক পাকিস্তানের প্রস্তাব কিন্তু গ্রহণ করেছিল। গ্রহণ তো ঠিক না, পৃথক পাকিস্তানের প্রস্তাব করেছিল। তাহলে পৃথক পাকিস্তানের প্রস্তাব কোন পত্রিকায় কবে কে প্রথম করেছিল? তাহলে চৌধুরী রহমত আলী নাও অর নেভার পত্রিকাতে 1932 খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রস্তাবের কথা কিন্তু বলেছিল। তো তারপরে 1935 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে ভারত শাসন আইন যখন আবার তৈরি হচ্ছে, মুসলিম লীগের 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে বিরোধিতা করা। কেন? তার কারণ 1935-এর ভারত শাসন আইনের ক্ষেত্রে কিন্তু পৃথক পাকিস্তানের কোনো কথা উল্লেখ নেই। সেই কারণে কিন্তু তারা বিরোধিতা করেছিল। তারা আস্তে আস্তে ক্ষমতা বাড়িয়ে তারা মুসলিমদের জন্য একটা পৃথক রাষ্ট্র গঠনের দিকে কিন্তু তারা আস্তে আস্তে এগোচ্ছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি প্রাদেশিক মন্ত্রিসভা 1935-এর যে ভারত শাসন আইন সেই অনুযায়ী ভোট হচ্ছে 1937-এ। সেই ভোটে সরকার গঠন হচ্ছে প্রাদেশিক মন্ত্রিসভা। 1937 থেকে 1939 পর্যন্ত এই মন্ত্রিসভাটা কিন্তু ছিল। তো ঠিক আছে, শুধুমাত্র পাঞ্জাব এবং বাংলা বাদে বাকি সব জায়গাতেই কংগ্রেস একছত্রভাবে জিতেছিল
কিন্তু দেখা যাচ্ছে কি যে মুসলিম লীগ কিন্তু কোনো জায়গাতেই এককভাবে জিততে পারেনি। তো জামানত জব্দ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো মুসলিম লীগ শেষ পর্যন্ত মানে পাঞ্জাবে জিতেছিল হচ্ছে সিকান্দার হায়াত খানের নেতৃত্বে ইউনিয়নিস্ট পার্টি, আর বাংলায় জিতেছিল হচ্ছে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি। তো যেহেতু কংগ্রেস ভোটের আগে প্রচার করেছিল যেখানে আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারবো সেখানেই আমরা সরকার গঠন করব, সেই কারণে কিন্তু এই বাংলার যে কৃষক প্রজা পার্টি ফজলুল হক, সে আমন্ত্রণ জানালেও কিন্তু কংগ্রেস কিন্তু সরকার গঠন করেনি। তো এটারই ফায়দা নিয়েছিল হচ্ছে মুসলিম লীগ। কিভাবে নিচ্ছে? পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টির সঙ্গে মুসলিম লীগ মিলে একটা সরকার তৈরি করেছে, আর বাংলাতেও কৃষক প্রজা পার্টির সঙ্গে মিলে মুসলিম লীগ একটা সরকার তৈরি করলো। তাহলে দুটো জায়গায় তাদের সরকার কিন্তু অলরেডি হয়ে গেল, একটা পাঞ্জাবে আর একটা বাংলাতে। তো এরই ফলশ্রুতি হিসাবে তারা আস্তে 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 কিন্তু তাদের শক্তি বাড়াতে শুরু করলো মুসলিম লীগ। তো এইরকম যখন পরিস্থিতি হচ্ছে, তো 1939 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। তো সেই সময় কংগ্রেসের গভর্নমেন্ট থাকা সত্ত্বেও সরকার কংগ্রেসের সাথে কোনো রকমের পরামর্শ না করেই কিন্তু ভারতবর্ষকে একটা যুদ্ধরত দেশ হিসেবে কিন্তু ঘোষণা করে দিয়েছিল। তো যেহেতু কংগ্রেসের সরকার আছে, তাদের সাথে কোনো আলোচনা না করেই যুদ্ধরত দেশ হিসেবে ঘোষণা করে দিয়েছে, সেই কারণে কংগ্রেস কিন্তু এই যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভা কিন্তু ত্যাগ করলো। যেহেতু মন্ত্রিসভা ত্যাগ করলো আর মুসলিম লীগ এই মন্ত্রিত হতে পারেনি, অতএব মুসলিম লীগেরও কিন্তু একটু লাভ হয়ে গেল সেই ব্যাপারে। তখন মুসলিম লীগ কিন্তু মুক্তি দিবস কিন্তু উদযাপন করেছিল। কবে করেছিল? 1939 খ্রিস্টাব্দে। গেল। তো এরই ফলশ্রুতি হিসাবে আমরা তারপরেই দেখতে পাচ্ছি 1939 খ্রিস্টাব্দে মুসলিম লীগের ওয়ার্কিং কমিটি কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধিতার কিন্তু প্রস্তাব নিয়ে এসেছিল, যে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওরকম কিন্তু আমরা করব না, এর একটা বিরোধিতার জন্য প্রস্তাব কিন্তু নিয়ে এসেছিল। এরপরে 1940 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি 23শে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশন হচ্ছে, এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। মুসলিম লীগের লাহোর অধিবেশন হচ্ছে 1940 খ্রিস্টাব্দে 29শে মার্চ। তো সেই সময় দেখা যাচ্ছে লাহোরে কিন্তু অধিবেশনে পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের একটা সিদ্ধান্ত আসে, এবং সেই মত অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে তারা শক্তি বৃদ্ধি করা শুরু করে। এবং 1945-46 খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচনে লীগের শক্তি বৃদ্ধি হয়েছিল অনেকটা। দেখা যাচ্ছে যে 509টা আসনের মধ্যে কিন্তু 442টা আসনে কিন্তু লীগে কিন্তু বিভিন্ন প্রদেশে জয়ী হয়েছিল। আর 1946 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে, ঠিক আছে, তাদের মুসলিম লীগের বক্তব্য হচ্ছে এটা প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক, কিন্তু যেটা বলা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডে। আর স্টেটমেন্টস পত্রিকায় সেটা লেখা হয়েছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, মানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়েছিল মুসলিম লীগের দ্বারা। সেই সময় বাংলার প্রধানমন্ত্রী ছিল হচ্ছে সুরাবর্দী, ঠিক আছে। এই সুরাবর্দী কিন্তু পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছিল এবং বাংলাতে বা বিশেষ করে কলকাতাতে কিন্তু একটা হিন্দু মুসলিম দাঙ্গার সৃষ্টি করেছিল। ল অ্যান্ড অর্ডার তার হাতে ছিল, তো সে ওই জায়গাটাকে দাঙ্গার সৃষ্টি করেছিল, সেখানে অনেক জনগণের মারা যায়। তো এই 1946 খ্রিস্টাব্দের এই যে ঘটনা, 16ই আগস্ট এর যে ঘটনা, এই ঘটনাটাই কিন্তু দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। এখানে অনেক মানুষকে কিন্তু হত্যা করা হয়েছিল। এই হত্যালীলার মাধ্যমে দেখতে পাচ্ছি যে তারপরে 1946 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস থেকে 1947 খ্রিস্টাব্দের আগস্ট মাসে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলে। সেই সরকারে প্রথমেই তাদেরকে যোগদান করার কথা বলা হয়েছিল, কিন্তু তারা যোগদান করেনি। কেন? তার কারণ সেই সরকারে যদি অন্তর্বর্তী সরকার যদি যোগদান করে তাহলে তাদের পৃথক পাকিস্তানের স্বপ্নটা অধুরা থেকে যাবে, সেই কারণে তারা করেনি। তো সেই কারণে তারা করেনি এবং তারা উল্টা আরও কী করেছিল, একটু ব্রিটিশদেরকে বা কংগ্রেসকে একটু চাপে রাখার জন্য এই হত্যালীলাটা চালিয়েছিল, যেটাকে আমরা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বা ডাইরেক্ট অ্যাকশন ডে নামে জানি। তো ব্রিটিশ সরকার দেখতে পাচ্ছে যে 16ই আগস্টের যে ঘটনাটা মুসলিম লীগ ঘটিয়েছে, তো তারপরে আর এর জন্য আর বসে থেকে লাভ নাই অন্তর্বর্তীকালীন সরকারে। তাহলে যদি মুসলিম লীগ যুক্ত হয় তাহলে ভালো, যদি না হয় তাহলে আমরা কংগ্রেসকে দিয়েই শুধুমাত্র এই সরকারটা গঠন করে নেব। তো তখন ঘোষণা করে দেওয়া হচ্ছে যে যদি মুসলিম লীগ যুক্ত নাও হয় তাহলে কিন্তু কংগ্রেস এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠন করে নেবে। তো এই সময় মুসলিম লীগ তখন দেখতে পাচ্ছে যে না, আমাদের আর তাহলে এই করে লাভ নাই। তো সেই কারণে দেখা গেল যে মুসলিম লীগ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণ করেছিল। তবে ফাইন্যান্স মিনিস্টারটা তাদের হাতে থাকায় তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অর্থ বরাদ্দর ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করেছিল, মানে যতটা সম্ভব বাধা সৃষ্টি কিন্তু করেছিল। তো শেষ পর্যন্ত আমরা শেষ পরিণতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে অত্যধিক পরিমাণে দাঙ্গা, নোয়াখালী দাঙ্গা তারপরে আবার হয়েছিল, এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। তো সেই কারণে কংগ্রেসের তরফ থেকেও বলা হচ্ছিল যে এই দাঙ্গা এড়ানোর জন্য একটাই পথ অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে দেশ ভাগ। তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 1947 খ্রিস্টাব্দে কিন্তু 14ই আগস্ট কিন্তু পাকিস্তান নামে একটা নতুন রাষ্ট্র তৈরি হচ্ছে। র্যাডক্লিফকে নিয়ে আসা হলো, র্যাডক্লিফ ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সীমারেখা টেনে দিল। তো সেই অনুযায়ী ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হচ্ছে এবং মুসলিম জনসংখ্যা বা মুসলিম ধর্মের ভিত্তিতে কিন্তু পৃথক পাকিস্তান রাষ্ট্রের কিন্তু আবির্ভাব বা উদ্ভব কিন্তু ঘটলো, যারই ফলশ্রুতি হিসাবে আমরা তখনকার ম্যাপ অনুযায়ী
পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে দুটো কিন্তু রাষ্ট্র, মানে একটাই রাষ্ট্র দুটো জায়গা আর কি তৈরি হচ্ছে জিওগ্রাফিক্যালি। তো বর্তমানে যেটা মানে সেই সময় যেটা পূর্ব পাকিস্তান ছিল, এখন বর্তমানে সেটা কিন্তু বাংলাদেশ নামে পরিচিত হচ্ছে। তো এই হচ্ছে সেই মুসলিম রাজনীতি। উদ্ভবটা কোথায় হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে আমরা দেখলাম। উদ্ভবটা হচ্ছে একদম অ্যাট ফার্স্ট হচ্ছে সৈয়দ আহমেদ খানের হাত ধরে। তারপরে এটাকে পরবর্তীতে আলিগড় আন্দোলনের দ্বারা এবং মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে কিন্তু শেষ পর্যন্ত পৃথক পাকিস্তান রাষ্ট্র কিন্তু গঠন করা হলো, মুসলিম জনগণের স্বার্থ রক্ষার জন্য একটা পৃথক দেশ। কিন্তু দেখা যাচ্ছে যে এই মুসলিম রাষ্ট্রের বা মুসলিম জনগণের স্বার্থ রক্ষার জন্য দেশ গঠন করা হলেও কিন্তু সেই দেশের মুসলিম যে জনসংখ্যা তার থেকে কিন্তু বেশি সংখ্যায় ভারতেই রয়ে গেল। ঠিক আছে, এর থেকে কিন্তু প্রমাণিত হচ্ছে যে এই ভাগ করে কোনো আসলে লাভ হয়নি। তো যাই হোক, এটা ছিল আজকে আমাদের একটা ছোট আলোচনা। এখানে আমরা যে সমস্ত প্রত্যেকটা পয়েন্টগুলো লিখেছি, এই প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু আবার বিশ্লেষণ করা হবে। পরবর্তী আমি একটা ক্লাস নিয়ে আসবো আবার। তো সেই ক্লাসে কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টগুলোকে কিন্তু বিশ্লেষণ করে করে ব্যাখ্যা করা হবে। তাহলে ক্লাসটা অনেকটা বড় হবে। সেই কারণে আজকে আমরা জাস্ট কীভাবে উদ্ভব এবং কোন কোন ঘটনাচক্রের মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠন হলো সেই নিয়েই আমরা আলোচনা করলাম। এটা কিন্তু নেট সেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে তোমরা প্রতি বছর কোশ্চেন কিন্তু কমন পাবে, প্রতি বছর কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, তোমাদের বিভিন্ন নোটস, ফ্রি নোটস এবং ফ্রি মক টেস্টের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু সেগুলো সংগ্রহ করতে পারবে এবং মক টেস্টগুলো কিন্তু ফ্রিতে ওখান থেকে দিতে পারবে। তো থ্যাংক ইউ।